বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান বললেন তারেক রহমান। যথাসময়ে নির্বাচন নিয়ে শঙ্কা, সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। খুলনার কুয়েট রোডে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ, পথচারী নিহত, ইউপি মেম্বার সহ গুরুতর আহত 2। ঢাকার বেশিরভাগ ফুটওভার ব্রিজ ছিন্নমূল আর ছিনতাইকারীদের আখড়া, ব্যবহারে অনীহা পথচারীদের, প্রশাসনের নজরদারির অভাব। প্রকল্প শেষ এবং তারপরে আর ফুটওভারগুলো ব্যবহার হচ্ছে না। আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর যে রিলেশন, সেটার অভাব বেশি। নানা উদ্যোগেও যানজট পিছু ছাড়ছে না খুলনাবাসী। সড়ক সংস্কারের নামে খোঁড়াখুড়ি আর ইজি বাইকের দৌরাত্মে ভোগান্তি চরমে। এবং নানা অজুহাতে খাতুনগঞ্জে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কৃষকের বিরুদ্ধে মজুদের অভিযোগ, আড়তদারদের আমদানির দাবি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাইবা জান্নাত এবং আমি মশিউর অনেক। বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন আর নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর যথাসময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আর এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালাচ্ছে একটি দল। গালিব ইবনে রিয়াদ জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে থেকেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশের সংস্কারের যাত্রা শুরু হয়। বিএনপি সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিলেও এখন পরিকল্পিতভাবে বলা হচ্ছে জাতীয়তাবাদী দল সংস্কার চায় না। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত 15 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী সংসদ নির্বাচনের জন্য 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রায় শেষের দিকে জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত লড়াইয়ে বিএনপির সাথে থাকা অনেকের জন্যই আসন ছেড়ে দেওয়া হবে। বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবাই যেন দলের এই সিদ্ধান্ত মেনে নেয়, সেই আহ্বান জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরাও বক্তব্য রাখেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।
অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির নেতৃবৃন্দ। এই উদ্যোগে দলের সাংগঠনিক যোগাযোগ আরও দৃঢ়, সহজ ও আধুনিক হবে বলে আশা তাদের। সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের এই উপায় আগামী দিনের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বক্তব্য সরাসরি শুনতে রোববার সকাল থেকেই পূর্ব লন্ডনে জড়ো হন যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তাদের মতে নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য আগামী দিনের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। যে এই অনলাইনের মাধ্যমে স্থায়ী কমিটি যদি কোনো অনুষ্ঠান করে, কোনো দলের নীতি নির্ধারকে কোনো সিদ্ধান্ত আসে, আমরা এখান থেকে প্রবাস থেকে আমরা বসে দেখতে পারবো। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উৎপত্তি হবে না। সবাইকে সজাগ থাকতে বলেছেন যেন আমরা আমাদের আশেপাশে নারী যারা নির্যাতিত হচ্ছে এবং যারা বিভিন্ন পরিস্থিতির শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াই। প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে চালু হয় এই অনলাইন পেমেন্ট গেটওয়ে। সদস্য সংগ্রহের আধুনিক এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসীরা। এইটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। আগে কি করতে হতো, আমাদের প্রত্যেকটা ইউনিট কমিটিতে নিজে যে ফর্ম ফিল আপ করে গিয়ে হাতে হাতে ফর্মগুলো জমা দিতে হতো। হাতে জমা দেওয়া, বিল জমা দেওয়া, এটা অনেক প্রসিডিউরাল সমস্যা ছিল। এটা এখন আপনি ঘরে বসে আপনি মেম্বার হতে পারছেন। নতুন এই প্রক্রিয়াটি প্রবাসী সমর্থকদের সঙ্গে দলটির সাংগঠনিক যোগাযোগ আরও মজবুত ও সহজ হবে বলে মত এই নেতার। সদস্যপদের যে সিস্টেম করছে এইটা জাতিকে উপকৃত করবে, প্রবাসের মানুষরা এনজয় করবে, সবার অধিকার থাকবে, কেউ পকেটে থাকবে না কিছু। এই পদ্ধতিতে দলের যে কোনো সিদ্ধান্তে এখন প্রবাসীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন প্রবাসীরা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। খুলনার কুয়েট রোড এলাকায় নিজ কার্যালয়ে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি আর ককটেল বিস্ফোরণে ইমদাদুল হক নামের এক সাধারণ পথচারী নিহত হয়েছে। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ওই বিএনপি নেতাসহ অন্তত 2 জন। রাতে মহানগরের টিটিসি এলাকায় কুয়েটের আইটি গেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় ইউপি মেম্বার ও বিএনপি নেতা মোহাম্মদ মামুন শেখ তার অফিস কক্ষে বসেছিলেন। আর এই সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। এ সময় মেম্বার মামুন শেখ সহ 3 জন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় কুয়েটের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেলে। পথে মৃত্যু হয় ইমদাদুল হকের। গুলিবিদ্ধ 2 জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছে। রোববার রাত 9:30টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেনকান্দির গ্রামে ওই ঘটনা ঘটে। রোববার রাতে তুহিন বাসা থেকে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়। স্বজনদের অভিযোগ, মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিল। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজধানীর ফুট ওভারব্রিজগুলো দখল, নিরাপত্তাহীনতা আর পরিত্যক্ত হওয়ায় বেশিরভাগই এখন ব্যবহারের অনুপযোগী। ব্রিজগুলোতে চলছে চুরি, ছিনতাই, এমনকি অনৈতিক কার্যকলাপ। প্রতিকূল পরিস্থিতির কারণ হিসেবে পরিকল্পনায় ভুল আর নজরদারির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। বাস্তবে তেমন কোনো উদ্যোগ চোখে না পড়লেও পুরনো সেই আশ্বাসই দিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানীর উত্তরা
একপাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, অপর পাশে রেলওয়ে স্টেশন থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা এই স্থানে। বিমান, রেল ও বাস ধরার তাগিদে প্রতিনিয়ত 5 লেনের সড়ক পার হতে হয় বিপুল সংখ্যক যাত্রীকে। স্থানটিতে নির্ধারিত ফুট ওভারব্রিজ থাকলেও জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হন পথচারীরা। প্রশ্ন হলো, মৃত্যু ঝুঁকি নিলেও ফুট ওভারব্রিজ ব্যবহারে কেন অনীহা পথচারীদের? আমরা দেখা যায় রাস্তা পারাপার হয় অনেক রিস্ক নিয়ে। এখানে সন্ধ্যার পরে এই জায়গাটা দেখা যায় যে ছিনতাইকারী, বিভিন্ন হকাররা থাকে এখানে এবং সাধারণ যাত্রীকে অনেকভাবে হয়রানি হয়। মানে চলাফেরার জন্য খুবই একদম নাজুক অবস্থা। রাস্তায় ছিনতাইকারী ওখানে বসে থাকে, আমরা যাইতে পারি না। এখানে অবৈধ কর্মকাণ্ড বা অস্বাভাবিক লোকজনদের আনাগোনা আস্তানা বসে যায়। সরজমিন ঘুরে দেখা গেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন 100টিরও বেশি ফুট ওভারব্রিজ থাকলেও দখল, নিরাপত্তাহীনতা ও পরিত্যক্ত হওয়ায় বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। বলাকা সিনেমা হল ও পরিবাগ ব্রিজ ছিনতাইকারী ও ভাসমান যৌনকর্মীদের অভয়াশ্রম। মৎস্য ভবনের ব্রিজটিও গৃহহীনদের হাতে। বিমানবন্দর, ফার্মগেট, বনানী, যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ব্রিজে চলন্ত সিঁড়ি থাকলেও তা অচল পড়ে আছে দীর্ঘদিন ধরে। এটা তো চলন্ত সিঁড়ি, আপনারা তো এটা ঠিক করতে পারেন, আমাদের তো নামতে অনেক কষ্ট হয়। শুক্রবার সায়েন্স ল্যাব ও নিউ মার্কেটের ব্রিজগুলো হকারদের দখলে। নটরডেম কলেজ ও আসাদ গেট ফুট ওভারব্রিজে প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ফুট ওভারব্রিজের এমন প্রতিকূল পরিস্থিতির পেছনে কাজ করছে বড় শক্তি। যোগসাজশ আছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদেরও। এই ফুটপাত থেকে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদার অংশ স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, যারা প্রভাবশালী আছে, এমনকি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা সবাই কিন্তু জড়িত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে রাজধানীর একাধিক ফুট ওভারব্রিজ। এই যেমন রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত 1 কিলোমিটার সড়কের একপাশে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, শিশু হাসপাতাল, অপর পাশে নির্বাচন কমিশন ভবন, এনবিআর সহ অন্তত 15টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ এসব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাতায়াতে নেই একটিও ফুট ওভারব্রিজ। ইচ্ছে মতন ফুট ওভারব্রিজ করলাম, প্রকল্প শেষ, এবং তারপরে আর ফুট ওভারব্রিজগুলো ব্যবহার হচ্ছে না। এই যে একটা লুপের মধ্যে আমরা পড়েছি, এই লুপটাই হচ্ছে যে আমাদের ফুট ওভারব্রিজগুলো এখনও এমনভাবে আছে যে এগুলো আসলে ইউজেবল না। এই পুরো বিষয়টা নিয়ে জনগণের চাওয়া, চাহিদা এবং সেই চাহিদার সাথে আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের যে রিলেশন, সেটার অভাব বেশি। ফুট ওভারব্রিজগুলোর এমন দশায় নতুন উদ্যোগ নিতে চায় সিটি কর্পোরেশন। মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে জনবল নিয়োগের আশ্বাস উত্তরের প্রশাসকের। উচ্ছেদ অভিযান অনেকগুলো করেছি, তো পুনর্দখল না হওয়ার জন্য আমরা চিন্তা করছি স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা এখন 24 ঘন্টা বিডিআর, আর্ম বিডিআর দিয়ে, মানে আনসার দিয়ে আমরা এটা রক্ষণাবেক্ষণ এবং প্রহার দেবো। এতে দুটো কাজ হবে, পুনর্দখল হবে না এবং নিরাপত্তাটা। রাজু আহমেদ, এখন, ঢাকা। খুলনায় যানজটের নাকাল নগরবাসী। গল্লামারী সেতু পুনর্নির্মাণের কাজেও নেই অগ্রগতি। একই সাথে ব্যাটারি রিকশা, ইজি বাইকের দৌরাত্ম্য আর সড়ক সংস্কার যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। বিভিন্ন পয়েন্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। শিল্পনগরী খুলনায় প্রবেশের গুরুত্বপূর্ণ স্থান গল্লামারী সেতু। নানা প্রয়োজনে প্রতিদিন বাগেরহাট, সাতক্ষীরা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই গল্লামারী সেতু হয়ে শহরে প্রবেশ করে হাজারো মানুষ। তবে এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করা মানে ভাবলেই মনে আসে যানজট আতঙ্ক। অপরিকল্পিত সেতু ভাঙা ও নতুন সেতু নির্মাণের পর থেকে দুর্ভোগ বহুগুণে বেড়েছে এই সড়কে চলাচলকারীদের। চলতি বছর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 19%। 3-4 বছর যাবত আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমাদের ব্যবসায়ীরা, এখানে যারা আছে, যারা ব্যবসায়ী, তারা চরমভাবে বিপর্যস্ত। এখানে যে পরিমাণ জ্যাম হয়, তার জ্যামটা ছাড়াইতে মনে করেন অন্তত 30 থেকে 40 মিনিট সময় লাগে। প্রায় এই 2টা বছর মনে করেন অনেকে দেউলে হয়ে চলেও গেছে। আগে যদি 10,000 টাকা বিক্রি করতে, এমন হয় না 1,000 টাকা বিক্রি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্যায় গল্লামারী সেতুর কাজে এমন ধীরগতি বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এখানে ঠিকাদারের যে মালিকানা সেটা পরিবর্তন হয়েছিল, তাছাড়া আমাদের এই মালামালগুলো বিদেশ থেকে আনা লেগেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার চিন্তা ভাবনা করেছি আমরা। একটা ব্রিজ সম্পন্ন হলে আমরা 4 লেনটা কমপ্লিট দেখতে পাবো, সো জ্যামটা অনেকটা কমে যাবে। এছাড়াও বিভিন্ন রাস্তা ও ড্রেন সংস্কারের কাজে বাড়ছে যানজট সহ জনদুর্ভোগ। ইজিবাইকের দৌরত্ব কমানো ও উন্নয়ন কাজ রাতে করলে শহর যানজট মুক্ত হবে বলে মনে করছেন নগরবাসী। প্রত্যেকটা মোড়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আর যানজট লেগেই থাকে। যানজট যখন হয় তখন তো আমাদের কলেজে পৌঁছাতে দেরি হয়ে যায়। যত্রতত্র গাড়ি পার্কিং করে, যে কারণে এই যানজট লেগে থাকে এবং রাস্তা ভাঙাচুরা আছে। তাই অটোর সংখ্যা কমিয়ে দেওয়া হোক এবং এই কাজগুলো যাতে রাতের দিকে বেশি হয়। এদিকে ট্রাফিক ব্যবস্থার অচলাবস্থার কথা স্বীকার করে পুলিশ বলছে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দিয়েও যানজট নিরসনে কোনো ফল পাওয়া যাচ্ছে না। খুলনা শহরে ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণে আমরা যে নিয়ম কানুনগুলো শিখেছি এরা সঠিকভাবে পালন করছে না। যদি নিয়ম কানুন মেনে রাস্তায় চলাচল করে তাহলে যানজট সৃষ্টি হবে না। 2 লেনের রাস্তা, একটা লেন বন্ধ থাকছে বিভিন্ন কাজের জন্য। 1 লেন দিয়ে 2 দিকে গাড়ি আসা যাওয়াতে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে সমস্যা সমাধানে পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন যে রাস্তাটুকু রয়েছে সেই রাস্তাটুকুর যে মান সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায়, বিশেষ করে বাজার, এই রাস্তা দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করতে পারত তার 1/5 যানবাহন এখন চলাচল করতে পারছে। আমরা আশা করি যে এই ব্রিজটি যখন আবার পুনর্নির্মাণ করা সম্ভব হবে এবং এই অবৈধ বাজার উচ্ছেদ করে রাস্তার প্রশস্ততাটাকে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে গল্লামারী ব্রিজের যানজট সমস্যা কিছুটা হলেও মিটবে। তরিকুল ইসলাম, এখন খুলনা। এলজিইডির ভাঙাচোরা সড়ক নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। 2 বছর যেতে না যেতেই নতুন সড়ক পাল্টে যাচ্ছে নানা ধরনের খানাখন্দে। আর এই যে সেতু নির্মাণ, তাতেও চলছে যেন কচ্ছপ গতি। আর কাজ শেষ হওয়া নিয়ে বাড়ছে নানা ধরনের অনিশ্চয়তা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর তদারকির অভাবেই সড়কের এমন বেহাল দশা। এলজিইডি কর্তৃপক্ষ বলছেন ঝুঁকিপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার করা হবে আর দ্রুতই শেষ হবে অসম্পূর্ণ কাজ। রিফাত আহমেদের রাসেলের তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর কলমাকান্দার প্রায় 25 কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়ক। গত 2 বছর আগেই স্থানীয়দের আন্দোলনের মুখে সড়কটি নতুন করে সংস্কার কাজ শেষ হয়। 2 বর্ষা না যেতেই বেহাল সেই সড়ক। গর্ত, খানাখন্দে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কলমাকান্দা বাজার থেকে নাজিরপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। স্বল্প পথ পাড়ি দিতেই নাকাল অবস্থা, যানবাহন উল্টে বিকল হচ্ছে প্রায়ই। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক তৈরি করায় স্বল্প দিনেই সড়কটি অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তার জন্য আমরা ঠিক টাইমে কলেজে যেতে পারি না, পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো। রাস্তা ভাঙ্গিয়া ডেলি গাড়ি উল্টিতেছে, ওটু মাঝে মাঝে ফাওয়া ভেঙে যাইতেছে, হাত ভেঙে যাইতেছে। এমন গর্ত হয়েছে, বৃদ্ধ মানুষ তো আসতেই পারে না। আমরা যুবক মানুষ আছি যারা মোটর সাইকেলে বসে থাকলেও আপনার অসুস্থ হয়ে পড়ি। এই সড়কের চান্দোয়াইল এলাকায় জিয়াখালের উপর 99.03 মিটার দীর্ঘ একটি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজও ঝুলে আছে দীর্ঘদিন ধরে। 2022-23 অর্থ বছরে 12,42,46,328 টাকার চুক্তিতে ব্রিজের নির্মাণ কাজ শুরু করে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড হাজি এন্টারপ্রাইজ নামের বরিশালের একটি প্রতিষ্ঠান। কাজের মেয়াদ 2 বছর আগে শেষ হলেও এতদিনে ব্রিজের উপর 5টি গার্ডার ছাড়া কোনো কিছুই ওঠেনি। ফলে প্রতিনিয়তই ঝুঁকিপূর্ণ ছোট ব্রিজ দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। আলাখন্দ যেটুকু গর্তটা আছে সেটা যদি একটু সংস্কার করার মাধ্যমে চলনসই পরিবেশ তৈরি, তাও একটা বিষয় ছিল। বালা থাকলে মনে করেন আপনার আধা ঘন্টা সময় আমরা এনতে কে যাইতে রিগা, আর এখন লাগে প্রায় 1.5 ঘন্টা সময়। দ্রুত যেন এই রাস্তার দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় এবং করার পর এবং রাস্তার জন্য টিকসই যাতে হয় সেইভাবে ব্যবস্থা নেওয়া। যদিও এলজিইডি কর্তৃপক্ষ বলছেন
দীর্ঘদিন ধরে এই কাজটি ঝুলিয়ে রাখায় চুক্তি বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও সড়কটিও নতুন করে সংস্কারের আশ্বাস এলজিডির নির্বাহী প্রকৌশলীর। অনেকদিন যাবতই চলতেছে, কিন্তু অলরেডি ইতোমধ্যে এটাকে বাতিলের জন্য চিঠিও দেওয়া হয়েছে। একটা কাজ করতে গেলে তো আপনার একটু অসুবিধা হবেই, স্বাভাবিক অসুবিধা, কিন্তু সময় বেশি যাচ্ছে, এটা সমস্যা। এই জন্য আমরা আইনি প্রক্রিয়া আগাইতেছি। একই অবস্থা নেত্রকোনা থেকে সিদলি পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সড়কের। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয়রা সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংস্কারে তেমন কোনো তোড়জোড় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের এক অংশে 2 কোটি টাকার বেশি ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হলেও অ্যাপ্রোচ সড়কের অভাবে তাও চালু হচ্ছে না দীর্ঘদিন ধরে। ফলে ডেলিভারি রোগী থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহন সবকিছুতেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের অন্তত লক্ষাধিক বাসিন্দার। ব্রিজের কাজ শেষ হয়েছে, কিন্তু ব্রিজের এই রাস্তা মানে যে মাটি সাটি কাটা এগুলা ঠিকঠাক মতো দিতে পারছে না। মালপত্র নিতে পারি না, আনতে পারি না, গাড়ি ঘোড়া যায় না। এই ব্রিজের কাজ অগ্রগতি খুব কম এবং খুব দেরি হওয়ার কারণে আমাদের জনসাধারণ যারা আছে খুব দুর্ভোগ পোহাচ্ছি। এলজিডি কর্তৃপক্ষ বলছেন সড়কটি দ্রুত সংস্কার সহ সকল সমস্যা সমাধানে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা একটা প্রজেক্টে আজকেও তথ্য পাঠাইলাম, এই মুহূর্তে হয়তো 10 মিনিটও হয় নাই, এই তথ্যটা পাঠাইলাম। এটা আমরা আশা করতেছি আমাদের সেই প্রজেক্টে পাস হবে এবং আমরা এটাও কাজ করতে পারবো। দুর্গাপুর কলমাকান্দার 25 কিলোমিটার সড়ক 2018-19 অর্থ বছরে এক ধাপ ও 20-21 অর্থ বছরে আরেক ধাপ সম্পূর্ণ হয়। মোট 3টি প্যাকেজে এই সড়ক নির্মাণে ব্যয় হয় 24.5 কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ঋতু বৈচিত্র্যে হেমন্তের পরই শীত, জেকে বসতে আরও কিছুদিন। তবে গেল সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় রাতে হিমেল হাওয়া আর ভোরে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সে খবরে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন শীতের আগাম আমেজ কেমন দেখছেন, চুয়াডাঙ্গার কি অবস্থা? লাইবা, বিন্দু বিন্দু শিশির কণা আর হালকা কুয়াশা কিন্তু জানান দিচ্ছে যে চুয়াডাঙ্গায় শীতের আগমনী বার্তা। লাইবা, আপনি যদি শীত উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চুয়াডাঙ্গাতে আসতে হবে, কারণ এই চুয়াডাঙ্গাতে শীতের সময় আসলে আপনি দেখতে পারবেন যে চুয়াডাঙ্গার যে বিখ্যাত খেজুর গুড়, সেই খেজুর গুড় কিন্তু গ্রামে গ্রামে তৈরি হচ্ছে। শীতের সাথে এই খেজুর গুড়ের কিন্তু সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। শীতকে কেন্দ্র করে এই চুয়াডাঙ্গার যে গ্রাম বৈচিত্র্য আছে সেটি এক অপরূপ দৃশ্যে ফুটে ওঠে। পাশাপাশি এই শীতকে কেন্দ্র করেই গ্রামে এই মৌসুমে, বিশেষ করে শীতের মৌসুমে গ্রামের যারা নারীরা আছে, বয়স্ক যারা আছে, তারা কর্মজীবী একটা কর্মসংস্থানের একটা সুযোগ পায়। বিশেষ করে এই গুড় তৈরি করাকে কেন্দ্র করেই ঘরে ঘরে কিন্তু আসলে এক প্রকার উৎসবের আমেজ তৈরি হয়। প্রকৃতিতে সকাল থেকে আজ কিন্তু শীতের যে আমেজ সেটা কিন্তু ছিল লাইলা, এবং এই যে কুয়াশা, এই কুয়াশায় কিন্তু প্রকৃতি এক অন্যরকম আসলে সৃষ্টি করছে। পাশাপাশি লাইবা, একটা বিষয় জানিয়ে রাখি যে সকালে যেমন হালকা কুয়াশা থাকছে এবং সারাদিন এই যে শীতের একটা আমেজ, বিশেষ করে রাত্রে সন্ধ্যার পরেই কিন্তু হালকা বাতাসে কিন্তু আসলে শীতের যে আমেজ সেটি কিন্তু আসলে বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। আপনি জানেন লাইবা যে শীতের মৌসুমে এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং গরমের সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকে চুয়াডাঙ্গাতে। আর কিছুদিন পরেই এই শীতের আমেজ শুরু হবে ভরপুরভাবে, এবং শীতে কিন্তু যেমন উপভোগ আছে তেমনি কিন্তু দুর্ভোগও রয়েছে, কারণ তাপমাত্রা যখন নিচে নামবে তখন কিন্তু সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। আমরা প্রতি বছরই দেখি যে শীত মৌসুমে বিশেষ করে যারা কর্মজীবী মানুষ আছে, দিনমজুর মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু দুর্ভোগে পড়ে। বিশেষ করে তাপমাত্রা এতটাই নিচে নামে যে সাধারণ মানুষ কিন্তু আসলে ঘরের বাইরে বের হতে পারে না শীতের সময়। তো শীত চুয়াডাঙ্গাতে যেমন দুর্ভোগ বয়ে আনে, ঠিক তেমনি কিন্তু উপভোগও নিয়ে আসে। তো সবশেষ শীতের আগমনী বার্তা নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল লাইবা। শীতের আগাম আমেজ সম্পর্কে জানাচ্ছিলেন অনেক চক্রবর্তী।
সরবরাহ বাড়ায় কুষ্টিয়ায় কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে 20 থেকে 30 টাকা কমেছে দাম। শীতকালীন আগাম সবজি বাজারে আসতে শুরু করায় এর প্রভাব পড়তে শুরু করেছে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাহ উদ্দিন পলাশ। পলাশ, সবজির দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাইভা, আমার পেছনে দেখছেন যে ক্রেতাদের যে ভিড়, সেই ভিড়ই আসলে বলে দিচ্ছে যে সবজির বাজার কিন্তু নিম্নমুখী রয়েছে। এতেই কিন্তু যে সবজি ক্রয় করতে কিন্তু বাজারে আসছেন ক্রেতারা। আমি সকাল থেকেই কিন্তু এখানে আছি, দেখছি যে ক্রেতাদের যতই বেলা বাড়ছে তত ক্রেতাদের যে ভিড় সেটা কিন্তু বাড়ছে। মূলত এই আগাম যে শীতের যে সবজিগুলো কিন্তু বাজারে এসেছে এবং এতেই কিন্তু যে দামের যে বিষয়টি সেটা কিন্তু কমেছে। সব ধরনের সবজির দাম এখন কিন্তু একেবারেই যে ক্রেতাদের কিন্তু নাগালের মধ্যে রয়েছে এবং একেবারেই আসলে কম রয়েছে। আমি আজকেও ঘুরেছি এখানে, পুরো যে বাজারগুলো কিন্তু আমি ঘুরেছি, আমি দেখেছি যে ফুলকপি সেটা কিন্তু বিক্রয় হচ্ছে যে 45 থেকে 50 টাকা এবং যে বাঁধাকপি সেটি কিন্তু 30 টাকা, এছাড়াও করলা সেটি 30 টাকা এবং যে মরিচ সেটি কিন্তু 60 টাকা এবং অন্যান্য যে পেঁয়াজ 60 টাকা এবং রসুন, শুধুমাত্র রসুনের দামটি একটু বেশি রয়েছে। এছাড়াও যে অন্যান্য যে সবজি, সব ধরনের সবজি, বিশেষ করে যে পুঁই শাকের দামও কিন্তু এখন আমি দেখেছি যে একেবারে 10 থেকে 12 টাকা আসলে বিক্রয় হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে সবজিগুলো সবগুলোই কিন্তু আসলে যে ক্রেতাদের কিন্তু নাগালের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে লাগা। কুষ্টিয়া পৌর বাজার থেকে যুক্ত ছিলেন মেজবাহ উদ্দিন পলাশ। খাতুনগঞ্জে নানান অজুহাতে বাড়ছে এই পেঁয়াজের দাম। এজন্য অবশ্য আড়তদাররা দুষছেন খোদ কৃষকদের। বলছেন মৌসুম শেষ হওয়ায় বাড়তি লাভের আশায় মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়ছেন না অনেক চাষি। এমনকি বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানিও। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে আমদানির দাবি করছেন কেউ কেউ, যদিও চলতি বছর প্রায় পুরোটা সময় চাহিদা মিটিয়েছে দেশি পেঁয়াজ। শোয়েব রহমান জানাচ্ছেন বিস্তারিত। পেঁয়াজে ভারতীয় নির্ভরতা কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল সরকার। এর মধ্যে চলতি বছর দীর্ঘ সময় ধরেই পণ্যটি আমদানিতে অনুমতি দেয়া হয়নি। পরে আগস্টে কিছু পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হলেও বাজারে দেশি পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি ভারতীয় পেঁয়াজ। এমন বাস্তবতায় চলতি বছর জুড়েই বাজারে রাজ করেছে দেশি পেঁয়াজ। ভরা মৌসুমে 30 থেকে 40 টাকাতেও মিলেছে দেশি পেঁয়াজ। তবে বছরের শেষ সময়ে এসে ফের চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যটি। দাম ঠেকেছে শতকের ঘরে। আড়তদাররা বলছেন মৌসুম শেষের দিকে মজুতও ফুরিয়ে আসছে, তাই বাড়ছে দাম। পাবনা, কুষ্টিয়া, লাশবাড়ি, ফরিদপুর সব জায়গায় পেঁয়াজ শর্ট এখন। ওইখানে বাজার বাড়ছে, ওই জায়গায় বাজার বাড়ছে। বাজার বাড়ার কারণে আমাদের মোকামে মাল শর্ট, যে পরিমাণ মাল আসার কথা সেই পরিমাণ মাল আসতেছে না। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় 35 লাখ টন, উৎপাদন হয় প্রায় সমপরিমাণ, কিন্তু সংরক্ষণের সুযোগের অভাবে নষ্ট হয়ে যায় প্রায় 30%। ফলে আমদানি করতে হয় পেঁয়াজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি কৃষকের ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়েছে। এয়ারফ্লো যন্ত্রের ব্যবহারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে। ফলে বাড়তি লাভের আশায় কৃষক পর্যায়েই সংকট তৈরি করা হচ্ছে বলে দাবি আড়তদারদের। কৃষকরা হয়তো মাল একটু শর্ট যখন হয়েছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াইতে চাচ্ছে আর কি। হয়তো আগামীতে যদি আরও 40-45 দিনের মধ্যে, হয়তো 1.5 মাসের মধ্যে পেঁয়াজ চলে আসবে, দেশি মুড়ি কাটা চলে আসবে। এখন মাল তো শর্ট হয়েছে, পেঁয়াজ শর্ট হয়েছে আশা করি, সেজন্য একটু বাড়তি বললাম চাচ্ছে আর কি। দেশে জুন জুলাই মাসে হালি পেঁয়াজ বাজারে ওঠে। বর্তমানে সেই পেঁয়াজ দিয়েই চাহিদা মিটছে দেশবাসীর। ডিসেম্বর জানুয়ারিতে বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ, তখন দাম কমার আশা ব্যবসায়ীদের। দেশের পাবনা, ফরিদপুর, ঝিনাইদহে সবচেয়ে বেশি এই পেঁয়াজের আবাদ হয়। মুড়ি কাটা ধরুন আর মাসখানেক পরে হয়তো কিছু কিছু উঠবে। অনেক গৃহস্থরা চালাক হয়ে গেছে, এরা মানে সহজে মাল ছাড়তেছে না, দাম আরো করবো, দাম আরো করবো। সব ব্যাপারীগুলো হাটে যায় তো মানে ব্যাপারী অনুযায়ী মাল কমতে গৃহস্থ মনে করছে যে কাস্টমার বেশি, মানে এই তারা রেট ডেলি 100-200 বাড়তে বাজার এই পর্যায়ে আসছে। খাতুনগঞ্জে বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 100 টাকায়। নেই ভারতীয় পেঁয়াজ। সরবরাহ সংকটের কারণে দৈনিক 50 ট্রাকের জায়গায় বিক্রি হচ্ছে 25 থেকে 30 ট্রাকে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
জামালপুরে শীতের আগাম সবজির ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বেড়েছে উৎপাদন। বিক্রির জন্য ক্ষেত থেকে সবজি তুলতে শুরু করেছেন কৃষকরা। তবে বাজার দর ও বাইরের ক্রেতা সংকটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে উৎপাদন ভালো হওয়ায় পুষিয়ে নিতে পারবেন তারা। সহকর্মী জুয়েল রানার পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। ব্রহ্মপুত্র ও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে সবুজের সমারোহ। চাষ করা হয়েছে আগাম জাতের করলা, ঝিঙা, চিচিঙ্গা, লাউ, বেগুন ও শশাসহ নানা প্রকার শীতকালীন সবজি। মাচায় মাচায় ঝুলছে বাহারি ফলন। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। কেউ তুলছেন বিক্রির জন্য। বিভিন্ন পাইকারি বাজারে করলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ঝিঙ্গা, চিচিঙ্গা 5 থেকে 10 টাকা এবং দেশি জাতের শশা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। সবজির ভালো দাম না পেলে লোকসানের শঙ্কা চাষিদের। করলা হইতাছে 1400 টাকা করে, আঙ্গারে মুঠ ঝিঙ্গা হইতাছে আপনার 200 টাকা করে মুন, 45 কেজি এক মুন। তাতে আঙ্গারে তাতে খরচ ওঠে না। কামলা খরচ, সার বিষের খরচ, পানি দেওয়া ভাড়া, আঙ্গরে নৌকার ভাড়া, আঙ্গরে কামলা খাড়ানি, আঙ্গরে পোষায় না, আঙ্গরে দাম নাই। চলতি বছরে বন্যা না হওয়ায় চরাঞ্চলে আগাম সবজির আবাদ বেড়েছে। মৌসুমের শুরুতেই ভালো দাম পেলেও ক্রমাগত কমছে দাম। বাইরের পাইকার না আসায় চাহিদা থাকা সত্ত্বেও দাম বাড়ছে না। এতে শঙ্কিত চাষিরা। চিচিঙ্গা কিনতেছে আপনার 10 টাকা কেজি, ঝিঙ্গা কিনতেছে 10 টাকা কেজি। এগুলা কিনে আমরা ঢাকা শহর পাঠাই দিই, ওইভাবে আমরা বেচতে পারি না, কিনতে পারি না। কৃষকেরা খুব কষ্ট আছে। আমরা ব্যবসায়ীরা যে আমরা ঢাকা, নারায়ণগঞ্জ, ফেনী, ফুলহাটি, রংপুর যে পাঠাই, এগুলো আমরা সঠিক মূল্য পাঠাই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উৎপাদন বেশি হলে দাম কিছুটা কমবে। তবে বাইরের ক্রেতা বাড়লে কৃষকরা লাভবান হবেন বলেও জানান কর্মকর্তারা। খামারি অ্যাপসের মাধ্যমে আমরা জমিতে গিয়ে যে ফসলে কি পরিমাণ সার লাগবে সেটা আমরা পরামর্শ দিচ্ছি, কোন সময়ে সেচ দিতে হবে সেটাও আমরা দিচ্ছি। এছাড়া রোগ পোকামাকড় দমনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও আমরা দিচ্ছি। আর কখন হারভেস্ট করতে হবে আর কোথায় কিভাবে বাণিজ্যিকভাবে তারা ব্যবসা করবে বা কোথায় পাঠাবে, কোথায় বাজার ব্যবস্থা ভালো, সেই তথ্যগুলিও আমরা তাদেরকে দিচ্ছি। জেলায় 17,100 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এখন জামালপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তরের হিন্দুকুশে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আর এতে এখন পর্যন্ত সাভাঙ্গান অঞ্চলে কমপক্ষে 5 জনের মৃত্যু আর 140 জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য তুলে ধরেছে চীনা গণমাধ্যম সিজিটিএন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য বলছে স্থানীয় সময় সোমবার রাত 12:59 ভূমিকম্প অনুভূত হয়। হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফ এলাকায় খুলমের কাছে 28 কিলোমিটারের গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে 31 আগস্ট দেশটির পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2200 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এদিকে ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড। ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরতায় আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। এছাড়া মেক্সিকোর লাস চায়াপাসের 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমেও 5.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। চরম বায়ু দূষণে ধুঁকছে পাকিস্তানের লাহোর ও ভারতের নয়াদিল্লি। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে এই দুই শহর। প্রতিদিনই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। দূষণ রোধে নানা পদক্ষেপ নিয়েও সুফল পাচ্ছে না শহরবাসী। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কঠোর পরিবেশ নীতি, যানবাহনের নিয়ন্ত্রণের কথা বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তানভীর জনি। ভোরে চোখ খুলতেই দেখা যায় দিল্লির আকাশ ঢেকে আছে ধোঁয়ায়। দেখে মনে হবে ভারী কুয়াশা বা রাতের অন্ধকার নেমে এসেছে। কয়েক ফুট দূরত্বে কিছুই দেখা যায় না। ভর দুপুরেও যানবাহনগুলোকে চলতে হয় হেডলাইট জ্বালিয়ে। গেল কয়েক সপ্তাহ ধরেই ভারতের রাজধানী দিল্লির বায়ুর গুণমান সূচক বিপজ্জনক পর্যায়ে রয়েছে। শীত মৌসুমে দূষণের জন্য বিশেষ করে মূলত পার্শ্ববর্তী রাজ্যগুলোতে খড় পোড়ানোকে দায়ী করা হয়। এছাড়া এই সময়ে বাতাসের গতিবেগ কম থাকায় দূষণকারী বস্তু পরিবেশে আটকে থাকে। এতে বাড়ছে দূষণ।
বাতাসের গুণমান নিয়ে সতর্ক দেওয়া সংস্থাগুলো জানিয়েছে 4 নভেম্বর পর্যন্ত দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকবে। দিল্লির দূষণ নিয়ন্ত্রণে ক্লাউড সিডিংয়ের উদ্যোগ নিয়েও সফলতা পায়নি শহর কর্তৃপক্ষ। কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টাও বৃথা যায়। এদিকে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। आज कुछ ज़्यादा ही पॉल्यूशन लेवल ज़्यादा था आज बाकी के डेज़ के अकॉर्डिंग। वैसे भी रिसेंटली दिवाली वगैरह फेस्टिवल वगैरह थे तो उसकी वजह से एक्सट्रीम लेवल पे जा चुका है आई गेस, और काफ़ी दिक्कत होती है। जैसे कि हम यंग एज के अभी पीपल हैं, देन हमें इतनी दिक्कत हो रही है, सो जो हमसे छोटे हैं जैसे बच्चे और बूढ़े लोग, इन सबको बहुत दिक्कत होती होगी इस चीज़ से। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর। সেখানে বাতাসের মান চরম বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে চলমান অ্যান্টি স্মোক অভিযান জোরদার করেছে লাহোর পুলিশ, তবুও মিলছে না কাঙ্ক্ষিত ফল। ধোঁয়া এবং কুয়াশার মধ্যে ধূলিকণা মিলে তৈরি হয়েছে স্মগ। দৃষ্টিসীমার মধ্যেও কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। ভয়াবহ বায়ু দূষণে লাহোরে বাড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, গলা ব্যথা ও চোখের সংক্রমণের মতো সমস্যা। अगर हम ग्राउंड में आते हैं तो ताज़ा हवा के लिए वहाँ पे भी मास्क ही पहनना है, तो ये हमारी समझ से बाहर रखे हुए ताज़ा हवा कहाँ से आएगी? ठीक है, अगर वो पिछले 10 सालों में ये मसला हुआ है स्मोक का, तो ये हुकूमत की जिम्मेदारी है ना। अगर आप देख रहे हैं कि इंडिया में फसलों की वजह से, जलाए जानों की वजह से इधर आ गई सहूलत है, ग्राउंड्स हैं अगर लाहौर में बची हुई, तो गवर्नमेंट को चाहिए कि ग्राउंड्स बनाएं, ग्राउंड्स ख़त्म ना करें। हुकूमत स्प्रे वगैरह कर रही है लेकिन वो पोश इलाकों में है। हमारे इन इलाकों में जो है अंदरून में कहीं भी वो जो है वो स्मोक के एंटी स्मोक जो उन्होंने गन्स बनाई हैं या वो की हैं, वो कुछ भी नहीं हुआ। उन्होंने कुछ भी नहीं इस इलाके में, हमारे इन इलाकों में कुछ नहीं किया। तो हुकूमत को चाहिए कि ट्रांसपोर्ट जो है वो फ्री करे। ঠান্ডা আবহাওয়ায় ভারী বায়ুতে ধুলোবালি, যানবাহনের বিষাক্ত ধোঁয়া শহরের বাতাসকে আরও দূষিত করছে। এই সময় ভারত ও পাকিস্তানের কয়েক কোটি বাসিন্দা শ্বাসকষ্টজনিত জটিলতায় ভোগেন। চিকিৎসক ও পরিবেশবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কঠোর পরিবেশ নীতি, যানবাহনের নিয়ন্ত্রণ ও কৃষিখাতে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। তানভীর চানি, এখন বিশ্ব। আগামীকাল হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। আর কয়েক মাসের এই প্রচারণায় ইতোমধ্যে অনেক ভোটারের মনে আস্থা গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। পিছিয়ে নেই অন্য দুই প্রার্থী, অ্যান্ড্রু কুমো আর কার্টিস স্লিওয়াও। প্রার্থী বাছাইয়ে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র সব প্রতিক্রিয়া। আর এখন পর্যন্ত বিভিন্ন জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এগিয়ে রয়েছেন 34 বছর বয়সী মামদানি। বিস্তারিত অর্ণপ্রসাদের প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। আগামী মঙ্গলবার শহরটির নতুন মেয়র বেছে নিতে ভোট দেবেন 80 লাখেরও বেশি ভোটার। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া রয়েছেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে ইতোমধ্যে ভোটারদের মনে প্রভাব ফেলেছেন 34 বছর বয়সী ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি। জুনে অনুষ্ঠিত প্রাইমারি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে আসেন রাজনীতির মাঠে নতুন মামদানি। নির্বাচনী ইশতেহারে মামদানি সর্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস ও সিটি কর্তৃপক্ষ পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছেন। আর এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউ ইয়র্কের একাংশের দারুণ সমর্থন পাচ্ছেন মামদানি। কিন্তু তার জনসমর্থনকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তিনি জিতলে নিউ ইয়র্কে ফেডারেল সরকারের বরাদ্দ বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আর এক প্রতিদ্বন্দ্বী কুমো তার বিরুদ্ধে ব্যবসা বিরোধী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলেছেন। তার শঙ্কা মামদানি জিতলে ধ্বংস হবে নিউ ইয়র্ক। তবে এটিকে উড়িয়ে দিয়ে কুমোকে ট্রাম্পের হাতের পুতুল বলে উপহাস করেন মামদানি। কথার লড়াই একে অপরকে ছাড়িয়ে গেলেও প্রার্থী বাছাইয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোটারদের মাঝে। Yeah, he's radical. I think a change is necessary and you got to move the needle in order to see change. Everybody else was status quo.
And I've lived with this governor. He wasn't great for New York. My whole life in New York, my family's from Manhattan and Queens, and I'm very nervous about this election and the state of what the city could become with the outcome of the election. মামদানির আরেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো প্রায় 10 বছর নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। 67 বছর বয়সী এই প্রার্থী নিউ ইয়র্ক সিটির বিভিন্ন আয়সীমার বাসিন্দাদের জন্য নতুন আবাসন নির্মাণ এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির আলোকে নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার বার্তা নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন ৭১ বছর বয়সী কার্টিস লিওয়া। জানান মামদানির জনসমর্থনে ভয় পাচ্ছেন না তিনি। নির্বাচনের আগে ম্যানহাটন ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক জরিপে 43% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি। 28% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমো। আর 19% ভোটার তাদের পরবর্তী মেয়র হিসেবে চান রিপাবলিকান সিলিওয়াকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান বললেন তারেক রহমান। যথাসময়ে নির্বাচন নিয়ে শঙ্কা, সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। খুলনার কুয়েট রোডে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ককটেল বিস্ফোরণ, পথচারী নিহত। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ব বিরোধে যুবক্ষণ। ঢাকার বেশিরভাগ ফুটওভার ব্রিজ ছিন্নমূল আর ছিনতাইকারীদের আখড়া। ব্যবহারে অনীহা পথচারীদের, প্রশাসনের নজরদারির অভাব। প্রকল্প শেষ এবং তারপরে আর ফুটওভারগুলো ব্যবহার হচ্ছে না। আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের যে রিলেশন, সেটার অভাব বেশি। নানা উদ্যোগেও যানজট পিছু ছাড়ছে না খুলনাবাসীর। সড়ক সংস্কারের নামে খোরাখুরি আর ইজি বাইকের দৌরাত্মে ভোগান্তি চরমে। এবং নানা অজুহাতে খাতুনগঞ্জে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কৃষকের বিরুদ্ধে মজুতের অভিযোগ, আড়তদারদের আমদানির দাবি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।